শহরে যে কোম্পানিতে চাকরি করতাম, হঠাৎ করে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। একা চাকরি দিয়ে বেতন থেকে কিছু কিছু করে যা জমিয়েছিলাম, তা দিয়ে আর শহরে থাকা সম্ভব হয়ে ওঠেনি। অগত্যা মাকে নিয়ে একটা অজপাড়া গায়ে চলে আসি। আচ্ছা, তোর মাথায় একটু জ্ঞান বুদ্ধি কবে হবে বলতো নিখিল? কেন মা, কি হয়েছে? কি হয়েছে এখনো বুঝতে পারলি না? শহরের বাসা ছেড়েছিস বুঝলাম, তাই বলে আমাদের কি সেই ভূতের বাড়িতে উঠতে হবে? আহ মা, আসতে না আসতে তুমি শুরু করে দিলে। আর এটাকে ভুতুড়ে বাড়ি বলছো কেন? বাড়িটা তো বেশ ভালোই আছে। আশেপাশে ঝোপঝাড় আর জঙ্গল, কোথাও একটা ঘরও নেই। একা একা এইভাবে থাকা যায়? ঘর নেই? তোমাকে কে বললো? এই আশেপাশে তো বেশ কয়েকটা ঘর আছে। আর বর্তমানে যে অবস্থায় আছি, তাতে একটা কিছু আয়ের পথ বের করতে না পারলে ততদিন এখানেই থাকতে হবে। হ্যাঁ, তোর তো আর কোনো সমস্যা নেই, যত জ্বালা হয়েছে আমার। এই নে, লিস্ট করে রেখেছি, এবার এটাকে নিয়ে বাজারে গিয়ে সব কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, তুমি আস্তে আস্তে কাজ করতে লাগো। আমি বরং বাজার থেকে মালগুলো সব নিয়ে আসি। ও, বাড়ি তো না, যেন একটা ময়লার ভাগাড়। আমার নিখিলটাকে বোকা পেয়ে এই পুরনো ভুতুরে বাড়িটা ধরিয়ে দিয়েছে। এটা কি? এটাকে দেখে তো একেবারে নতুন ওড়না মনে হচ্ছে, কিন্তু এই পুরানো বাড়িতে গাছের ডালে কে নতুন ওড়না বেঁধে গেল? যাক, সে যে হোক একজন রেখে গেছে। আমি বরং এটাকে ঘরে নিয়ে যাই, মেঝে পরিষ্কার করতে দিব্যি কাজে লেগে যাবে। যখন বাজার থেকে ফিরে আসছি, তখন বাড়ির গেটে একটা বয়স্ক লোক দেখতে পাই। মাথায় কাঁচা পাকা চুল ভর্তি। মনে হলো বাইরে থেকে ভিতরে কিছু একটা দেখার চেষ্টা করছিল। আমি কাছে যেতেই কিছুটা চমকে উঠে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তুমি কি এই বাড়িতে ভাড়ায় উঠেছো? হ্যাঁ, তবে আমি একা না, আমার সাথে আমার মাও আছে। তা বেশ। আমার নাম নারায়ণ, এই পাশেই আমার বাড়ি। আচ্ছা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। এত বাড়ি থাকতে তোমরা এখানে কেন উঠতে গেলে? হঠাৎ করে আমার চাকরিটা চলে যাওয়ায় আমি একটু টানাপোড়েনে আছি, তাই আর কি অল্প দামে পেয়ে এখানেই উঠে পড়েছি। কেন বলুন তো, বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা? না মানে কই না তো, এই বাড়িতে তো কোনো সমস্যা নেই। আমি আসি গো, ভালো থেকো। যাওয়ার সময় লোকটা আরো কয়েকবার ভিতরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছিল। সম্ভবত যা দেখার চেষ্টা করছিল তা দেখতে পায়নি, তাই হাঁটতে হাঁটতে আবার সন্ধ্যার অন্ধকারে দূরে মিলে গেল। কিরে নিখিল, তখন মনে হলো বাড়ির সামনে বসে কারোর সাথে কথা বলছিলি। আর বলো না মা, একটা বয়স্ক লোক আমার পরিচয় নিল। বলে কি না এত বাড়ি থাকতে আমরা এখানে এসে উঠেছি কেন। দেখলি তো, তার মানে শুধু আমি বলি না, এই গ্রামের মানুষও বলে যে এই বাড়িতে ওঠাটা আমাদের ঠিক হয়নি। আরে রাখো তো ওই বুড়ো লোকের কথা, ওর মাথায় মনে হচ্ছে একটু সমস্যা আছে। কি জানি বাবা, কি আছে কপালে। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা নতুন নতুন এসেছি তো, তাই একটু আনইজি লাগছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আয়, খাবারটা খেয়ে শুয়ে পড়, সারাদিন যা ধকল গেল। আহ, সত্যি সারাদিন অনেক ধকল গিয়েছে। তাই খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দাও মাত্রই চোখ ভরে ঘুম চলে এলো। তখন রাত্রে কটা বাজে ঠিক খেয়াল নেই। হঠাৎ করে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। শব্দ? হ্যাঁ, একটা শব্দ আমার কানে এলো। আমি ঠিক বুঝতে পারছি এটা একটা নুপুরের শব্দ, কিন্তু এই মাঝরাতে নুপুর পায়ে কে হাঁটাচলা করছে? তবে কি আমি ভুল শুনলাম?
ঠিক তখনই আবার ওই শব্দটা ঘরের পাশ থেকে ভেসে এলো। এবার আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। বুঝলাম আমি ভুল শুনছি না, সত্যি শব্দটা বাইরে থেকেই আসছে। এত রাতে অন্যের বাড়ি এমন হাঁটা চলা করে কে? আমাকে তো দেখতে হচ্ছে। রাত বিরেতে এমন মস্কারা করার তো কোনো মানেই হয় না। গিয়ে আচ্ছা করে ধমক দিতে হবে। তাড়াতাড়ি বিছনা ছেড়ে ঘর থেকে বাইরে চলে আসি। ঘরের চারপাশটা একবার চক্কর দিই। ব্যাপারটা কেমন হয়ে গেল? এখনই তোর উপরের শব্দটা এই পাশ থেকেই ভেসে আসছিল। হঠাৎ করে কি গায়েব হয়ে গেল নাকি? আপনি আমাকে খুঁজছেন? চমকে উঠে পিছনে তাকিয়ে দেখতে পাই এক সুশ্রী মেয়ে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোর মতো তার চেহারা। হ্যাঁ, না মানে আমি তো ঘুমাচ্ছিলাম। এখানে নুপুরের শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়, তাই বাইরে আসা। হ্যাঁ, আমার পায়ের নুপুরের শব্দটাই আপনি শুনতে পেয়েছেন। কিন্তু এত রাতে আপনি এখানে কি করছেন? আচ্ছা, আপনারা এই বাড়িতে নতুন এসেছেন তাই না? কতদিন থাকবেন? মেয়েটাকে আমি একটা প্রশ্ন করলাম, তার কোনো উত্তর দিল না। নিজেই আমাকে একটা প্রশ্ন করে বসলো। অগত্যা আমি আর মেয়েটাকে না খাটিয়ে বললাম, হ্যাঁ, আসলে আমরা এই বাড়িতে নতুন এসেছি, আর ঠিক কতদিন থাকবো সেটা এখন স্পষ্টভাবে বলতে পারছি না। 5 বছরও হতে পারে, আর 6 মাসও হতে পারে। আমার নাম রীতা। আপনাদের বাড়ির আশেপাশেই আমি আমার মাকে নিয়ে থাকি। জিজ্ঞেস করছিলেন না এত রাতে আমি এখানে কি করি? আসলে রাতের বেলা আমার ঘুম আসে না, তাই বাইরে একটু হাঁটাহাঁটি করি। বুঝতে পেরেছি, কিন্তু এই মাঝরাতে একটা মেয়ে এইভাবে হাঁটাহাঁটি করছে, এটা তো ভালো দেখায় না। কি করব বলুন, বাড়িতে মা একা, এদিকে আমার বয়সও হয়ে যাচ্ছে, কেউ বিয়েও করছে না যে তার বাড়িতে গিয়ে সংসার করব। আচ্ছা, আপনি আমায় বিয়ে করবেন? হঠাৎ করে মেয়েটার এই কথা শুনে আমি রীতিমতো চমকে উঠি। মেয়েটা বলে কি? চেনে না জানে না, হুট করে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কি হলো, কিছু বলছেন না যে? বিয়ে করবেন আমাকে? আসলে হুটহাট করে তো এইভাবে বলা সম্ভব না। আর যেহেতু আমার মা এখনো বেঁচে আছে, তাই তার সিদ্ধান্তই শেষ কথা। বুঝতে পেরেছি। তার মানে আমাকে দেখে যদি আপনার মা পছন্দ করে তবেই আপনি রাজি? হ্যাঁ, বলতে পারেন কিছুটা সেই রকমই। তাহলে কাল রাতে আমি আমার মাকে নিয়ে এখানে আসি, আপনিও আপনার মাকে নিয়ে আসুন। কথাবার্তা তখনই পাকা করে ফেলবো না হয়? কিন্তু রাতে কেন? আপনারা কাল সকালে আসুন না। আমি এখন আসি, মা নিশ্চয় আমার জন্য চিন্তা করছে। মেয়েটা আমার কথায় কোনো উত্তর না দিয়ে চলে গেল। সারা রাত কেবল বিছানার এপাশ আর ওপাশ করে কাটিয়ে দিলাম। সকালে ঘুম ভাঙতেই বাইরে গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম। আচ্ছা মা, তুমি না আমার বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে? আমি যদি একটা মেয়েকে পছন্দ করে দেই, তাহলে কি তুমি রাজি হবে? আমি একটা কথা বুঝতে পারছি না নিখিল, এতদিন ধরে তোকে বলছি যে তোর কোনো পছন্দ করা মেয়ে আছে কি না, তখন তো কেবল না না বলে এসেছিস। তা আজ সকাল হতে না হতেই পছন্দের মেয়েটা এলো কোথা থেকে? আহ, তোমাকে এত কিছু বলার সময় নেই। তুমি বলো রাজি হবে কিনা। এভাবে তো আর বলা যাচ্ছে না। মেয়ের বাবা মায়ের সাথে কথা বলতে হবে, মেয়েটাকে দেখতে হবে, সব কিছু ঠিক থাকলে তারপর না হয় রাজি হব। মা, মেয়েটার নাম রীতা। ওর মাকে নিয়ে আজ রাতে আমাদের বাড়িতে আসবো। রাতের বেলা? রাতের বেলা কেউ এমন বিয়ের দেখাশোনা করতে আসে, এ তো আমি কোনোদিনও শুনিনি রে। ওরা একটু কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই কারণেই দিনের বেলায় সময় হয় না। তাছাড়া রাতের বেলা আসলে তো আমাদের কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর।
মার কাছে থেকে গত রাতের ঘটনাটা পুরোপুরি লুকিয়ে গেলাম। কি জানি, হয়তো সব ঘটনা খুলে বললে মা আবার উল্টোপাল্টা চিন্তা করে বসবে। এরপর সারাটা দিন অপেক্ষা করতে করতে কেটে গেল। সময় যেন আর ফুরায় না। বেলা শেষে সন্ধ্যা হলো। কিরে নিখিল, সন্ধ্যা তো হয়ে গেল সে কখন? এখনো তো ওদের আসার কোনো নামগন্ধ পাচ্ছি না। মা, মনে হচ্ছে এখনো কাজ বাজ শেষ করে উঠতে পারিনি, এই কারণেই দেরি হচ্ছে। তুই যে কি করিস না আমি কিছুই বুঝি না। দিনের বেলা ডাকবি তা না, এই রাতের বেলা একটা ঝামেলা পাকিয়ে বসে আছিস। আচ্ছা মা, তুমি ঘুমিয়ে পড়ো, ওরা এলে আমি তোমাকে ডেকে দেবো। মা আমার কথা মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কেটে যায় এক এক করে প্রায় 4-5 ঘন্টা। সত্যি বলতে ঘুমিয়ে আমার 2 চোখ ভেঙে আসছিল। দরজার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে একসময় 2টো চোখ লেগে আসে। কতক্ষণ যে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিলাম ঠিক মনে নেই। হঠাৎ একটা নুপুরের শব্দে আমার জ্ঞান ফেরে। ওই তো গতকালের সেই নুপুরের শব্দ আবার শুনতে পাচ্ছি। তার মানে রীতা ওর মাকে নিয়ে এসেছে। যাই, আমি আমার মাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলি। তখন একেবারে মাঝরাত। মাকে ঘুম থেকে ডেকে তুলতে বেশ কষ্ট হচ্ছে। দরজার কাছে দাঁড়াতেই দেখি রীতা আর তার মা উঠোনে দাঁড়িয়ে আছে। রীতা, আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ঘরের ভিতরে আসুন। না না, আমরা এখানেই ভালো আছি। আপনি আপনার মাকে নিয়ে এখানে আসুন, আমরা এখানে বসেই কথা বলি। মেয়েটা তো দেখতে খুবই সুশ্রী। তা মা, সংসারের সব কাজ করতে পারো তো? হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ও সব কাজে পাকা। উফ, বড্ড গরম লাগছে। নিখিল, ঘরের ভিতর থেকে হাত পাখাটা নিয়ে আয় তো বাবা। আপনাদের কোথাও যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি, আপনারা কথা বলুন। আচ্ছা নিখিল, আমি সুন্দর বলেই কি আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? আমি যদি সুন্দর না হতাম তাহলে কি আপনি আমাকে বিয়ে করতেন না? এই কথাটা রীতা আমার দিকে পিছন ফিরে বলছিল। কি বলছেন আপনি এসব রীতা? আপনি তো খুব সুন্দরী মেয়ে, আপনি কুৎসিত হতে যাবেন কেন? আমার কথা বলার সাথে সাথে ও হুট করে আমাদের দিকে ঘুরে তাকালো। আর সাথে সাথে আমার শীতরা দিয়ে যেন একটা স্রোত বয়ে গেল। কোথায় সেই সুন্দরী মেয়ে? কোথায় তার রূপের ঝলকানি? সামনে যে দাঁড়িয়ে আছে সে এক কুৎসিত কদাকার মূর্তি। ও বাবা, এসব কি? এ যে মেয়ে না, এ যে ডাইনি। কি হলো নিখিল, আমাকে বিয়ে করবে না? নিখিল, এক্ষুনি ঘরে চল। আমি এই ডাইনির সাথে তোর কোনোদিনও বিয়ে দেব না। ছুটে ঘরে যেতেই যাব, ঠিক সেই সময় আমার পিছন থেকে কেউ একজন কাপড় দিয়ে আমার গলাটা টেনে চেপে ধরলো। কোনো মতে গান পিছনে ঘুরে তাকে দেখতে পাই, পিছন থেকে রীতার মা আমার গলা চেপে ধরে আছে আর তার হাতে ধরা আছে প্রথম দিনের বাইরে থেকে মার কুড়িয়ে নেওয়া সে লালন না। অন্যটার কথা মা সেদিন রাতে আমাকে বলেছিল। কি ভেবেছিলি বিয়ের কথা বলে আমার মেয়েকে ধোকা দিবি? এটা আমি কোনোদিনও হতে দেব না, তোকে আমি শেষ করে ফেলবো। তুই একটা ধোঁকাবাজ, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। এসব কি হচ্ছে? আমার নিখিলকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওকে মারবি না, ছেড়ে দে। কে শুনে কার কথা এত জোরে আমার গলা চেপে ধরে রেখেছে যে একসময় আমার হাত থেকে ওড়নাটা মাটিতে পড়ে যায়। আবছা দৃষ্টিতে দেখতে পেলাম রীতা ওই লাল ওড়নাটা গাছের ডালের সাথে বেঁধে ফেলেছে। আসুন নিখিল বাবু, আপনি আমার সাথে বিয়ের নামে যে প্রতারণা করেছেন, আজকে তার শাস্তি পেতে হবে। এই গাছের ডালে আপনাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে মারবো। চোখের সামনে তখন কেবল ওই লাল ওড়নাটা দেখতে পাচ্ছিলাম।
রীতা এক পা দু পা করে আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ ওই সময় জানি না কোথা থেকে একটা আগুনের মশাল এসে ওই লাল ওড়নার গায়ে পড়ে, আর সাথে সাথে দাউ দাউ করে তাতে আগুন জ্বলে উঠল। সেই আগুন একসময় ছড়িয়ে যায় রীতা আর তার মায়ের গায়ে, আর তারা বিকট চিৎকার করে আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। আমি আর মা তাকিয়ে দেখতে পাই বাড়ির গেট থেকে ভিতরে ঢুকছে সেই বয়স্ক লোকটা। আর কোনো তোমাদের ভয় নেই বাছা, এ বাড়ি থেকে চিরদিনের মতো বিপদ কেটে গেছে। কিন্তু এসব কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে রীতা নামে খুবই একটা কালো মেয়ে এই বাড়িতে বাস করত। শুধুমাত্র খারাপ চেহারার কারণে বিয়ের দিন পাত্রপক্ষ বিয়ে না করে চলে যায়। এই লজ্জা সহ না করতে পেরে মেয়েটা ওই লাল ওড়না পেঁচিয়ে গাছের ডালে আত্মহত্যা করে। তারপর থেকে এই বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ে আছে। আজ তাহলে ওরা ওদের ওই পুরাতন অভিশাপ আমাদের দিয়ে পূর্ণ করতে চেয়েছিল। সেদিন আমি বাড়ির গেটের সামনে বসে ওই লাল ওড়নাটাকেই দেখার চেষ্টা করছি। যখন দেখলাম ওড়নাটা গাছের ডালে নেই, তখন বুঝলাম কিছু একটা অঘটন ঘটতে চলেছে। তাই তো রাতের বেলা একটু নজর রাখছিলাম। সত্যি আপনি আমাদেরকে বাঁচালেন। আজ সঠিক সময় না এলে আমরা দুজন ওই ডাইনির হাতে শিকার হতাম। তবে আর ভয় নেই, এখন বেশ আরামে আর নির্ভয়ে এখানে থাকতে পারেন। উফ, এ যাত্রায় বেঁচে গেলাম। সেদিনই ঠিক করে নিয়েছিলাম এ বাড়িতে আর থাকা যাবে না। তাই সকাল হতে মা আর আমি করে শহরের জন্য বেরিয়ে পড়লাম।